শয়তান বলা, তুই আস্ত একটা বদমাইশ। তাই নাকি? তাহলে তো আজকে এখন হাইডুডো খেলতে হবে। আবির তখনই নিচের দিকে তাকিয়ে আছে, খেয়াল করলাম আমার নিচে নাভির পাশে একটা তিলও আছে। ও ওরই দিকে তাকিয়ে আছে। আই, তুমি এদিকে কি দেখো? লোভ হচ্ছে অনেক আমার। মানে বুঝলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। মন ভালো নেই, কখনোই মন ভালো ছিল না। কারণ একটাই, সেটা হচ্ছে সবার বাবা মা আছে, কিন্তু আমার বাবা মা থেকেও নেই। কারণ তাদের কাছে আমার থেকে তাদের টাকা পয়সা অনেক বেশি দামি। তারা সব সময় টাকার পিছনেই হাঁটে। রেডি হয়ে আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছেই যাচ্ছিলাম। আমরা একসাথে আছি, তারপরও মেয়েটা হ্যাপি না কেন বুঝতেছি না। তুমি কি বলছো? আমরা একসাথে আছি? তুমি কি আমার সাথে মজা করছো? আমরা একসাথে কোথায় আছি? তুমি দেখো না আমাদের মেয়ে মিমি কতটা মন খারাপ করে বসে থাকে। এখন আমি কি করতে পারি বলো? আমি তো সারাদিন শুধু ব্যবসার কাজে বাইরে থাকি। তুমি তো তার মা, তুমি তো বাসায় থাকো। তুমি তো ওর ভালো খারাপ সবকিছু দেখতে পারো। তোমারও তো এটা দায়িত্ব। আমার কাজ বাসার, আমি বাসার কাজ করি। এরপরে আমার বাইরে কাজ আছে, আমি ওগুলো করতে হয়। তুমি মেয়েকে একটু সময় দিতে পারো না? সব সময় টাকার পিছনে ঘুরেছো। মেয়ের জন্মদিনে শুধু টাকা দিলে হয় না, মেয়েকে একটু সময় দিতে হয়। সবসময় তুমি নিজের টাকার পিছনেই ছুটেছ। মেয়েকে একটু হ্যাপি রাখার চেষ্টা করনি, একটা বার চাওনি। এখন তুমি মেয়েটার কথা আমাকে বলতে আসছো? বাসা থেকে আমি বের হয়ে যাচ্ছি, তখনই পিছন থেকে আব্বু ডাক দিয়ে বলে ওঠে, কি ব্যাপার মা, তুমি এত সকাল সকাল বের হয়ে যাচ্ছ? সালাম নেই, কোনো কিছু নেই, চলে যাচ্ছ সোজা বের হয়ে? মিমি মা, কোথায় যাচ্ছ তুমি? আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। তুমি তো মেয়েটার একটু খেয়াল রাখতে পারো, তুমি তো ওর মা। তোমাদের যদি ঝগড়া হয়ে থাকে তাহলে আমি এখন আসতে পারি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে আমি ওখান থেকে হাঁটা ধরলাম। আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মিমি চৌধুরী, পরিবারের একমাত্র সন্তান। আমার বাবা মা দুজনেই আছে, কিন্তু না থাকার মতোই। তারা সবসময় তাদের বিজনেস নিয়েই পড়ে থাকে, কখনো আমাকে চায় না। আমি কি পেলে খুশি হব, কি না পেলে খুশি হব, এগুলো তারা কিছুই দেখে না। তারা মনে করে টাকা দিলে সব কিছুই হয়ে যাবে। আমার গাড়িটা বের করে আমি আমার বেস্ট ফ্রেন্ড ফারজানের কাছে যেতে লাগলাম। ওর কাছে গিয়ে দেখি ও বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলে ওঠে, আসলে সরি, আজকে কিন্তু আমাদের শপিংয়ে যাওয়া ক্যান্সেল করতে হবে। মানে তুই কি বলছিস? শপিংয়ে যাওয়া ক্যান্সেল করতে হবে মানে? আমি একদমই মানবো না। এখনই তোকে আমার সাথে যেতে হবে। আমার বাসা একদম ভালো লাগছে না, খুবই বোরিং লাগছে। জোর করিস না দোস্ত, আমার সত্যিই যাওয়া হবে না। তোকে কিন্তু আমার সাথে যেতেই হবে। তুই যা একা, আমি যেতে পারবো না। ঠিক আছে, আজকে থেকে আমি একাই সব জায়গায় যাব, তোকে আমার সাথে কোথাও যেতে হবে না। কথাটা বলে আমি রাগে হাঁটা ধরি। তখনই ফারজানা সামনে এসে বলে ওঠে, আরে তুই মিমি, এভাবে রাগ করলে হয়? সব সময় তুই রাগ করিস। আরে কোনো একটা কারণ তো আছে, না হলে কি আমি এমনভাবে তোকে বলতাম নাকি? তাহলে কি কারণ তোর? তখনই দেখলাম একটা ছেলে গাড়ি করে আসতেছে। তখন আমি বুঝে নিলাম যে ফারজানার বয়ফ্রেন্ড। আচ্ছা, তাহলে এটি হচ্ছে কারণ, তাই না? আমাকেও কল করে বলেছে ঘুরতে যাবে। আর হ্যাঁ, আঙ্কেল আমাকে বলেছে তুই নাকি রহিম আঙ্কেলের ছেলেকে বারণ করে দিয়েছিস। কেন? আমি আমার পছন্দ ছাড়া বিয়ে করবো না। তোর কি মনে হয় তুই তোর পছন্দ অনুযায়ী ছেলে খুঁজে পাবি? অবশ্যই খুঁজে পাবো। আমি এমন একটা ছেলে চাই যে আমার সৌন্দর্য আর টাকা পয়সা দেখে আমাকে ভালোবাসবে না, ইগনোর করবে। আমি ওর ভালোবাসায় পড়তে চাই। ফারজানা চলে যায় ওই বয়ফ্রেন্ডের সাথে। আমি শপিংয়ে একাই চলে যাই, কারণ আমার ভালো লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠতেই তখনই আপু এসে বলে ওঠে, আবির, ঘুম থেকে ওঠ। তোকে না আব্বুর একটা বন্ধুর মেয়ের বিয়ের দাওয়াত দিয়েছে, তোকে যেতে হবে, না হলে তারা আবার অনেক কিছু মনে করতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমার স্যুট আর প্যান্টটা পরে নিলাম। নিচে আসতেই বড় আপু খাবার দিয়ে যায়। খাবারটা খেয়ে আমি বের হয়ে যাই। কার্ডটা দেখে বুঝলাম 5 স্টার হোটেলের ভিতরে মনে হয় আয়োজন করেছে, তাই আমি ওখানে যেতে লাগলাম। আপনাদেরকে তো আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আবির, পরিবারের বড় ছেলে। আমার বড় বোন আছে অবশ্য, কিন্তু আমার একটা ছোট ভাইও আছে। আমার বড় আপুর হাজবেন্ড আর আব্বু দুজনে একটা দুর্ঘটনায় মারা যায়। ছোট ভাই পড়াশোনা করছে। আব্বু যা জমানো টাকা ছিল তা খরচ হয়ে যায়,
পড়াশোনা শেষ করার পর আমি একটা চাকরি খুঁজেছি, কিন্তু পাচ্ছি না। শেষে একটা ডেলিভারি বয়ের চাকরি পেয়েছি, এখন বর্তমানে ওটাই করছি। সবকিছুই তো আপনাদেরকে বলছি, একটা কথা এখনো বলিনি, সেটা হচ্ছে ভালোবাসার মানুষ। আমি একজনকে পছন্দ করি, সেটা হচ্ছে আমার চাচাতো বোন নেহা। আমি অনেক ভালোবাসি, কিন্তু ও কখনো আমার ভালোবাসার মূল্যায়ন করে না। ওকে সবসময় আমি বুঝিয়ে বলি, কখনো কোনো কাজ ছোট নয়, মানুষ তো ছোট থেকেই বড় হয়, কিন্তু ও কখনো বসতেই চায় না। আমি হোটেলের সামনে আসি, ওখানে আসতে আমাকে কার্ড নাম্বারটা রেজিস্ট্রেশন করতে বলে। বেশিরভাগ সময় আমি 5 স্টার হোটেলের মধ্যেই শপিং করতে আসি, কারণ ওইখানে নিচতলায় শপিংয়ের নতুন কালেকশনগুলো আসে। আমি ওখানে আসতেই তখনই চোখে পড়লো একটা ছেলের উপরে। ছেলেটাকে প্রথম দেখায় আমি যেন চোখ ফেরাতেই পারছি না। ছেলেটার মায়াবী চোখের দিকে আমি তাকিয়ে রইলাম। তখন ছেলেটা রেজিস্টার খাতার মধ্যে কি জানি লিখে সামনের দিকে হাঁটা ধরলো। আমি ছেলেটার আগে হাঁটতে লাগলাম আর তার ব্যাগ থেকে একটা চাবি বের করে নিচে ফেললাম। ওপরে দোতলায় যেতে বলেছে, ওখানে অনুষ্ঠান, তাই আমি দোতলায় যাওয়ার জন্য সামনে হেঁটে যাচ্ছিলাম। তখনই একটা মেয়ের চাবি পড়ে যায়। নিচ থেকে চাবিটা হাতে নিয়ে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, এই যে আপনার চাবিটা পড়ে গিয়েছে, এই নেন। ধন্যবাদ। মেয়েটাকে চাবিটা দিয়ে আমি ওখান থেকে হাঁটা ধরবো, তখনই পেছন থেকে মেয়েটা ডাক দিয়ে বলে ওঠে, আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি সারাদিন এভাবে মেয়েদের পড়ে যাওয়া জিনিস খুঁজে দেন? ছেলেটা আমার দিকে তাকিয়ে রইল। তখন আমি ছেলেটার উদ্দেশ্য করে বলে উঠি, কি হলো, এভাবে তাকিয়ে রইলেন কেন? কি ভাবছেন? এই প্রথম কোনো ছেলে যার প্রেমে আমি পড়েছি, তার চোখের দিকে তাকাতেই আমার কেমন জানি না লজ্জা লাগে। আমি ভাবতেছি যে আপনি দিনের মধ্যে এমন কতবার ছেলেকে দেখে আপনার নিজের জিনিস ফেলে দেন? আপনার চোখ মনে হচ্ছে খুবই সাথে। আমার চোখ সবসময় ভালো দিকে যায়, আপনার মতো এমন ভুলভাল চিন্তা আমি মাথায় রাখি না। কথাটা বলে ওখান থেকে হাঁটা ধরলাম। পাগল একটা মেয়ে, বয়সে মনে হচ্ছে আমার থেকে বড়, কিন্তু তারপরেও কথায় যেন একটা বাচ্চা। অনুষ্ঠান শেষ করে আমি বাসায় ফিরি। আমাকে দেখে আম্মু বলে, বাবা গেছিস তোর রাজীব আঙ্কেলের মেয়ের বিয়েতে? হ্যাঁ আম্মু, গিয়েছিলাম। তোর আব্বুর অনেক ভালো বন্ধু ছিল, তাই তোকে যাওয়াটা খুবই প্রয়োজন ছিল, না হলে অনেক মন খারাপ করতো। তখনই আপু আর ছোট ভাই নিচে আসে। আমাকে দেখে আপু বলে ওঠে, এই তো আমার ভাইকে এই জামায় কত সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো এক রাজপুত্র। তুই যখনই এটা পরে বাইরে যাস আমি চিন্তা করি তোর আবার কারো নজর না লেগে যায়। তার জন্যই তো এমন জামা কাপড় নেই। তখনই ছোট ভাই এসে বলে ওঠে, ভাইয়া তুমি সব সময় এই জামাটাই পরে যাও? কোন বিয়ে বা অনুষ্ঠান হলে তুমি সব সময় এরকম জামা পরে যাও? এটা থেকে সবাই তোমার মজা নেয় না? আম্মু তুমি তো জানো কত কষ্ট করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি আর টাকা খরচ করে কি হবে? তাই তো, এত দামি জামা নিয়ে কি হবে ফেলে রেখে? আমি শুধু এখন দোয়া করি তোর একটা ভালো চাকরি হলে সব কষ্ট আমাদের দূর হবে। আচ্ছা আমি উপরে যাচ্ছি। আর হ্যাঁ, এই নে রাহুল, আমার ফোনটা একটু চার্জে লাগা। আরে ভাইয়া ছাড়ো তো, এই ভাঙাচোরা ফোন আর কেন তুমি ব্যবহার করছো? আরে তোমার পার্সোনালিটি দেখে কোনোভাবে বোঝা যায় না যে তুমি মাত্র 10,000 টাকা দামের ফোন ইউজ করো। 10,000 টাকার ফোন তুই কম মনে করিস? রাহুল, তোকে কতবার বারণ করেছি বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলতে নেই। আরে আম্মু, ওর কথা বাদ দাও, ওর কথা এখন কেই বা সিরিয়াস নিচ্ছে? ও তো ছোট মানুষ এখনো। কথাটা বলে আমি উপরে চলে যাই। উপরে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো চেঞ্জ করে নেই। ঘুম আসতেছে না, বারে বারে শুধু ছেলেটার কথাই মনে পড়তেছে। চোখের সামনে শুধু ছেলেটার কথাই মনে পড়ছে। এই প্রথম কোনো ছেলেকে দেখলাম আমার সাথে এভাবেই অ্যাটিটিউড নিয়ে কথা বলছে। সন্ধ্যার দিকে নিচে আসতে আমাকে দেখে আম্মু বলে ওঠে, তোর চাচি অনেক অসুস্থ, গিয়ে দেখে আয় কেমন আছে সে। মনে মনে তো আমি অনেক খুশি ছিলাম, কারণ নেহার সাথে দেখা করতে পারবো। চাচি বাসা থেকে আমাদের বাসা থেকে 10 মিনিটের পথ, তাই আমি হেঁটেই চলে গেলাম। চাচা অনেক আগে মারা গিয়েছে, তার পেনশনের টাকা দিয়ে ফ্যামিলি চলে। সকালবেলা তো আবার আমাকে পিৎজা ডেলিভারি করতে যেতে হবে, তাই আমি ডেলিভারি পোশাকটা পরে নিলাম। এরপর চাচিদের বাসায় গিয়ে কলিং বেল দিতে কিছুক্ষণ পর নেহা এসে দরজা খুলে দেয় আর বলে ওঠে, তুমি তুমি এখানে কেন এসেছো, তারপর এমন পোশাকে? কেন, তুমি আবার কি ভাবছো তোমাকে কেউ পিৎজা ডেলিভারি দিতে আসে নাকি? আরে আমি সেটা বলছি না, তোমাকে এইভাবে দেখলে আমার মহল্লার মানুষ আমাকে কি মনে করবে? আমি ভেতরে যাব, চাচির সাথে দেখা করব। একদম না, তুমি কি করছো? একটা পিৎজা ডেলিভারি চাকরি করছো?
চাচির সাথে দেখা করতে এসেছি আমি। ঠিক আছে, আম্মু নামাজ পড়তেছে, অপেক্ষা করো। নেহা কথাটা বলে যখন ওখান থেকে চলে যাবে আমি ওর হাতটা ধরি। এমন করছে কেন আমার সাথে? তুমি তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। যদি 1000 বলো তাহলে আমি তোমার কথায় কিচ্ছু বলবো না। এমন করছো কেন? আমি তো চেষ্টা করছি ভালো একটা কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য, কিন্তু কোথাও তো আমার চাকরি হচ্ছে না। আর বিশ্বাস করো এই চাকরিটাও খারাপ না, আমাদের বেশ ভালোই চলে যায়। ভালো হবে না কেন? কারণ তুমি তো ড্রেস পরতেছো, তাও আবার কোম্পানির পিৎজা বয় ডেলিভারির ড্রেস। নেহা সবসময় আমাকে এভাবে অপমান করে, কিন্তু আমি ওকে কিভাবে বোঝাবো যে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না। নেহা রাগ করে ওখান থেকে চলে যায়। আমি চাচির সাথে দেখা করে এরপর বাসায় চলে আসি। হাতের ফোনটা বেজেই চলেছে, খেয়াল করছি না, শুধু ছেলেটার কথাই মনে পড়ছে। তখনই আমার হুঁশ আসে। ফোনটা ধরতেই ওপাশ থেকে ফারজানা বলে ওঠে, কী রে ভাই, তোর কি হলো? এত সময় ধরে কল কল করছি, তোর ফোন দেখতেছি, ধরছিস না। তুই আবার কি চিন্তা করছিস? ফারজানাকে সব কিছু খুলে বলি। সব কিছু শোনার পর ফারজানা বলে ওঠে, কী রে ভাই, তোর কি হলো? এত সময় ধরে কল করছি, তোর ফোন দেখতেছি, ধরছিস না। তুই আবার কি চিন্তা করছিস? ফারজানার সাথে আর কিছু সময় কথা বলে আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কাজে চলে যাই। আমার সবগুলো পিৎজা ডেলিভারি দেওয়া শেষ। তখন আমার পাশে আরেকজন এসে বলে তার শেষ ডেলিভারিটা দিয়ে আসার জন্য, কারণ তার মা অসুস্থ। তাই আমি তার থেকে প্যাকেটটা নিয়ে আর ঠিকানাটা অনুযায়ী যেতে লাগলাম, কিন্তু এই রাস্তাটা আমি চিনি না, তাই কাস্টমারকে কল দিলাম। সেই কখন পিৎজা অর্ডার দিয়েছি, এখনো পর্যন্ত আসলো না। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরতেই তখন দেখে ওখান থেকে একটা ছেলে বলে ওঠে, আসলে আমি আপনার ঠিকানাটা চিনতে পারছি না, আমাকে আপনার ঠিকানাটা হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দিন। যে আপনার পার্সেলটা নিয়ে আসার কথা ছিল, আজকে আসতে পারিনি, আমি আসেছি। কথাটা বলে ছেলেটা কলটা কেটে দেয়। তখন আমি দারোয়ানের উদ্দেশ্যে বলে উঠি, একটা ছেলে যদি পার্সেল দিতে আসে তাহলে তুমি ওকে দাঁড় করাবে। লোকেশনটা পাঠাতে আমি ওই লোকেশনে যেতে লাগলাম। এরপর একটা বড় বাড়ির সামনে এসে বাইকটা থামালাম। মনে হয় বড় লোক, কারণ বাড়ি আসলেই অনেক সুন্দর। এসব ভেবে আমি ভিতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে বলে উঠি, আপনার পার্সেলটা এসেছে, দয়া করে একটু রিসিভ করে নিয়ে যান। সামনে যেতে দেখলাম একটা মেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পেছন ফিরে আমি মেয়েটার সামনে গেলাম। তখন এই মেয়েটা আমার দিকে তাকাতেই আমার আর চিনতে অসুবিধা হলো না, কারণ এটা যে ওই দিনের ওই মেয়েটা। আপনি? হ্যাঁ আমি। কেন? না, ভেরি ইন্টারেস্টিং। ওই স্যুট বুটে আজকে এমন ড্রেসে, তাই ছেলেটাকে কি কিউট লাগছে বলেই বোঝানো যাবে না। আমি তো একদৃষ্টিতেই তাকিয়ে রইলাম। আমি চুপ করে রইলাম। তখন একটা লোক এসে পিৎজাটা নিয়ে চলে যায়। আমি কিছু বললাম না, চুপ করে যেতে লাগলাম। তখনই আবার ডাক দিয়ে মেয়েটা বলে ওঠে, শোনো। ছেলেটা তখন দাঁড়িয়ে যায়। তখন ছেলেটার উদ্দেশ্যে বলে উঠি, আমার লেট করা একদম পছন্দ না, দ্বিতীয়বার যেন লেট না হয়। ছেলেটা আমার দিকে তাকিয়ে রইল। আমার জন্য বুকটা কেঁপে উঠল। কি হলো? এখন কি যাওয়ার রাস্তাটা আমাকে আবার বলে দিতে হবে নাকি? গেট লস্ট? কি হলো, এভাবে তাকিয়ে রইলে কেন? ভাবতেছি আপনার মা বাবা যত সময় টাকা পয়সা কামানোর জন্য নষ্ট করেছে, তার থেকে একটু সময় যদি আপনাকে দিত তাহলে আজকে হয়তো বা আপনার ব্যবহার এমন হতো না। কথাটা বলে বাইক নিয়ে আমি বাসায় চলে যাই। আজকের জন্য ডেলিভারি আমার দেওয়া শেষ। রুমে এসে শুয়ে শুয়ে শুধু ভাবতেছি, নেহাকে কোনোভাবে আমি বোঝাতে পারছি না যে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কোথাও কোনো চাকরি পাচ্ছি না। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই। সকালবেলা ঘুম থেকে উঠতেই তখন আপু এসে বলে ওঠে, আবির, রাস্তাটা করিনি। গতকাল সকালে তুই নাস্তা ঠিকভাবে না করে কাজে চলে গিয়েছিলি। নাস্তা করে আবার বের হয়ে যায় পিৎজা ডেলিভারি দেওয়ার জন্য। আমাকে ওই মেয়েটার খাবার ডেলিভারি দেওয়ার জন্য পাঠিয়েছে। বিরক্ত লাগে, মেয়েটা পাগল নাকি অন্য কিছু। তখনই মেয়েটার কল। ফোনটা রিসিভ করতে মেয়েটা বলে ওঠে, কি হলো? তোমাকে কখন অর্ডার দিয়েছি, তুমি অন্য কাউকে ডেলিভারিগুলো দিচ্ছ, আমাকে দিচ্ছ না কেন? দেখুন আপনার সময় হলে আপনি পেয়ে যাবেন। বেশি কথা বলবে না, আর তোমাকে যা বলছি তাই করো। তাড়াতাড়ি আমার কাছে এই আমার ডেলিভারিগুলো নিয়ে আসো। মেয়েটা কথাটা বলে কলটা কেটে দেয়। কি একটা রাগী মেয়ে রে বাবা। আমি ডেলিভারিটা নিয়ে ওর বাসার সামনে গেলাম। এরপর বাইকটা রেখে মেয়েটাকে ডেলিভারিটা দিলাম আর বললাম সরি। এত সময় হলো কেন, তাড়াতাড়ি আসতে পারলো না? আমার কাছে আপনার বাবার মতো এমন উড়োজাহাজ নেই যে আমি ওটাই চড়ে আসতে পারবো। আমি মোটর সাইকেলে আসি, তাই আমার আসতে একটু লেট হবে স্বাভাবিক।
কথাটা বলে আমি বের হয়ে যাব, তখনই মেয়েটা বলে ওঠে, এত ভাব দেখাও কেন তুমি? একটু সুন্দর বলে। আপনার সাথে কথা বলাটাই বরবাদ। এটা বলে আমি বের হয়ে আমি বাইকটা নিব, কিন্তু আমার বাইক নেই। কি হলো, আপনি এখানে আবার কি দাঁড়িয়ে খুঁজতেছেন? একটু আগে আমি আপনার বাড়ির সামনে আমার বাইকটা রেখে আপনার বাসের ভিতরে প্রবেশ করেছি, কিন্তু এখন আমার বাইকটা খুঁজে পাচ্ছি না। মনে হয় চোরে আপনার বাইকটা নিয়ে গেছে। কত কম দামি বাইক, তাহলে সিকিউরিটি থাকবে কি করে? এখন আমি কি করব, কোথায় যাব, কিভাবে কি করব? এই বাইকটা ছাড়া যে আমি কাউকে ডেলিভারিও দিতে পারবো না। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বাইকটার জন্য কমপ্লেন করে দিচ্ছি। কথাটা বলে আমি ওকে গাড়িতে উঠিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছি একটা বাইকের শোরুমে। বাড়ি বাড়ি আমি শুধু ছেলেটার মুখের দিকেই তাকাচ্ছি। আমার কাছে ওর চেহারা দেখতে খুব হাসি পাচ্ছে, তাই আমি নিজের মনে ওর দিকে তাকিয়ে আছি আর গাড়িটা চালাচ্ছি। বাইকটা যে আমি আমার লোকদেরকে দিয়ে চুরি করিয়েছি এটাও জানে না। বাইকের শোরুমে এসে ওকে নিয়ে শোরুমের ভিতরে প্রবেশ করতেই তখন বলে ওঠে, আমরা এখানে এসেছি কেন? এটা তো একটা বাইকের শোরুম, আমাদেরকে তো থানায় যাওয়ার কথা। মেয়েটা আমার কথা শুনছেই না, এখানে অনেক দামি দামি বাইকগুলো দেখতেছে। তখন আমি আবার মেয়েটার ওপর রাগী গলায় বলে উঠি, আপনি কি এখানে আমার সাথে মজা করার জন্য নিয়ে এসেছেন? আপনার এমনটা কেন মনে হচ্ছে? আমার জন্য আপনার বাইক হারিয়ে গিয়েছে, তাই আমার কর্তব্য হচ্ছে আপনার বাইকের দামটা দেওয়া। তাই আমি আপনার বাইক আপনাকে নিয়ে দিচ্ছি। লাগবে না, ধন্যবাদ। আপনি অনেক কর্তব্য পালন করেছেন। কথাটা বলে আমি হাঁটা ধরলাম, তখনই পেছন থেকে মেয়েটা ডাক দিয়ে বলে ওঠে, তুমি যদি এখন তোমার ডেলিভারি দিতে দেরি হয়ে যায় তাহলে তো তোমার চাকরি চলে যাবে। তাই আমি বলছি বাইকটা তুমি নিয়ে নাও, আমাকে না হয় পরে টাকা দিয়ে দিও। আমি কিছু বলতে পারলাম না। মেয়েটা আমাকে বাইকটা নিয়ে দেয়। আমি বাইকটা নিয়ে বাসে আসলাম। বাসে আসতে আপু আর ছোট ভাই দেখে বলে ওঠে, ভাইয়া, তাহলে তুই অবশেষে একটা নতুন বাইক নিয়েছে। এই পুরোনোটা ফেলে দিয়ে আসলে বল, আমার তো মনে হয় না তুই এত দামি বাইক নিতে পারবি। তখনই দেখলাম বাসা থেকে বের হচ্ছে নেহা। নেহা এসে বলে ওঠে, দেখো, মনে হয় কোনো বড়লোক বন্ধু বানিয়েছে, তার কাছ থেকে ধার করে এনেছে বাইকটা। চুপ করে রইলাম, কিছু বললাম না। জানি খোঁচা মেরে কথাটা আমাকেই বলেছে নেহা। কি হলো, চুপ করে রইলে কেন? কথা বলছো না কেন? ওইটা হারিয়ে গেছে, সেজন্য এই বাইকটা আমাকে একজন দিয়েছে। আমার বাইকটা যখন পেয়ে যাব তখন আমি আবার এটা ফিরিয়ে দেব। নেহা মুখটা কালো করে ওখান থেকে চলে যায়। আমি ওপরে যাই। নেহা কেন বোঝে না আমার ভালোবাসা? মেয়েটা দেখতে সুন্দরী হলো, আস্তে আস্তে মেয়েটার মনটাও সুন্দর হচ্ছে। ভাইয়া, এমন কেন? এত একটা দামি বাইক আবার ফিরিয়ে দেবে বলছে। বাইকটা নিয়ে নিলেই তো হয়। তাহলে এই বাইকটা দিয়ে আমি পুরো মহল্লা ঘুরে বেড়াবো আর বলবো আমার ভাইয়ের অনেক দামি বাইক আছে। আরে তুই চুপ করবি? আবির কখনো বেশি টাকা খরচ করে তার নিজের শখের জিনিস কিনে নেই। সব সময় আমাদের কথা ভেবেছে আমরা যেন ভালো থাকি। নেহা ওর বাসায় চলে যাবে, তখন ওর হাত ধরে বলে উঠি, নেহা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে এতটা ভালোবাসি, কিন্তু তুমি আমাকে কেন বোঝো না? আমি তোমাকে কতটা ভালোবাসি। আবির, আমার হাত ছাড়ো বললাম। হাতটা টান দিয়ে ছেড়ে দিয়ে বলে উঠি, যেদিন ভালো চাকরি পাবে সেদিন আমার কাছে এসো। নেহা কথাটা বলে ওখান থেকে চলে যায়। আমি চুপ করে বসে রইলাম, কিছু বললাম না। তখনই আম্মু এসে বলে ওঠে, বাবা, তোর চোখ দিয়ে পানি পড়তেছে কেন? কি হলো তোর? না মা, কিছু না। কথাটা বলে আমি ওখান থেকে রুমে চলে যাই। কি রে মা, আবিরের হলোটা কি? বুঝলাম না, ওর চোখে দেখি পানি। তুমি তো জানো আবির নেহাকে পছন্দ করে, ওকে ভালোবাসে, কিন্তু নেহা ওকে গ্রহণ করে না, কারণ ওর ভালো কোনো চাকরি নেই। ও এসব ডেলিভারির কাজ করে, তাই ওকে অপছন্দ করে। আমি তোর চাচির সাথে কথা বলেছি, সে কিন্তু বিয়েতে রাজি আছে, কিন্তু নেহা তো রাজি নেই। না হলে তো আমি দুজনের বিয়ে দিয়ে দিতাম। রুমে এসে না খেয়ে ঘুমিয়েছিলাম, তখনই আপু ডাক দিয়ে বলে ওঠে, আবির রাতের খাবারটা খেয়ে নে। আপু আমার খোদা নেই। কথাটা বলে আমি শুয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে বাইকটা বের করে ডেলিভারিগুলো দেওয়া শেষ করি। মেয়েটাকে একটা কল করি। একটা ফুলের দোকানে যাই। মেয়েটাকে ধন্যবাদ দিতে হবে, কারণ ওর জন্য আমি আজকে ডেলিভারিগুলো দিতে পেরেছি। সেটার কথাই ভাবতেছি মনে মনে, তখন সেটার কল। ফোনটা রিসিভ করতেই তখন ওপাশ থেকে, আচ্ছা আপনি কি বাসায় আছেন? হ্যাঁ বাসায় আছি, কিন্তু কেন জানতে পারি? না, আমি আসতেছি। আচ্ছা তাহলে তুমি আসো। আমি তাড়াতাড়ি করে রুমে চলে যাই। গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে লাগলাম আর ভাবতে লাগলাম কোন জামাটা পরে সামনে যাব ওর।
ওর কাছে ভালো লাগবে এটা ভাবতে ভাবতেই তো সময় পার হয়ে যাচ্ছে। ফুলের দোকান থেকে একতোড়া ফুল নিয়ে আমি মেয়েটার বাসায় যাই। ওখানে গিয়ে কলিং বেল দিতে দারুণ এসে দরজা খুলে দেয়। আমাকে রুমের ভিতরে নিয়ে যায়। গেস্ট রুমটা দেখে অবাক হয়ে যায়। এত সুন্দর বাড়ি, বড়লোকের বাড়ি বলে কথা, সুন্দর তো হবে। রেডি হয়ে দেখি ছেলেটা নিচে বসে আছে, তাই আমি উপর থেকে নিচে নামতে লাগলাম। ছেলেটার হাতে একটা ফুল। তখন ওই মেয়েটা নিচে নামছে। আসলে মেয়েটা খুবই সুন্দর, কিন্তু যাকে ভালোবাসি তার থেকে না। ছেলেটার দিকে এক নজরে তাকিয়ে আছে আর নিচে নামছে। তখন ছেলেটার কাছে যেতেই ছেলেটা আমার হাতে ফুলটা দিয়ে বলে ওঠে, আসলে ধন্যবাদ আপনাকে। আপনার জন্য আমি আজকে ডেলিভারিগুলো দিতে পেরেছি। আর দয়া করে প্লিজ যদি একটিবার আমার বাইকটা পেয়ে যান তাহলে আমাকে বলবেন, আমি আমার বাইকটা নিয়ে যাব। আপনার বাইকটা আপনাকে দিয়ে যাব। মনে মনেই বললাম, বাইকটা তুমি আর সারা জীবনেও পাবে না, ওটা তো আমি কবেই পুড়িয়ে ফেলেছি। মেয়েটা আমার হাত থেকে ফুলটা নিয়ে বলে ওঠে, ধন্যবাদ তো আপনি আমাকে ফোনেও দিতে পারতেন, আমার কাছে এসে দিলেন। ফোনে দেওয়ার মূল্য থাকে না, কাছে এসে দিলে যে মূল্যায়নটা থাকে। আপনি আপনি করে বলছেন? আপনি তো আমার সিনিয়র, তাই আমি আপনি করে আপনাকে সম্বোধন করছি। প্রয়োজন নেই। আমি মিমি, আর তোমার নামটা তো এখনো জানলাম না। জি, আমি আবির। আমাকে আবির বলেই ডাকে। খুব সুন্দর তো তোমার নামটা। জি ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। কথাটা বলে হাঁটাটা ধরবো, তখনই মেয়েটা বলে ওঠে, এটা কিন্তু ঠিক না, তুমি বসে এসেছো আবার চলে যাবে। প্রত্যেকবার এমন রাগ দেখানো কিন্তু ঠিক না, আর আমি তোমার সিনিয়র, সো কেন তুমি আমাকে তুমি করে বলবে? এটা আমি পছন্দ করি না। মিমির কথায় কিছু বললাম না, চুপ করে মুচকে একটা হাসি দিয়ে পাশের সোফায় বসলাম। আচ্ছা, তুমি এটা ডেলিভারি জবটা করছো কেন? তুমি কি পড়াশোনা করোনি? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু কোথাও চাকরি পাচ্ছি না। তোমার সিভি আমাকে একটু মেল করে দিও তো। কেন? আমার জানাশোনা কিছু কোম্পানি আছে তো, তাই আমি তাদেরকে বলবো তোমার বিষয়। আচ্ছা ঠিক আছে। সেটা বললে তো হবে না, তোমাকে এখনই আমাকে মেল করতে হবে। এক প্রকার বাধ্য হয়ে আমি মেয়েটাকে আমার সিভি দিলাম। এরপর আরো কিছু সময় কথা বলে আমি ওখান থেকে সোজা বাসায় চলে আসলাম। এই কোনো প্রথম কোনো ছেলেকে দেখে আমার এত ভালো লেগেছে, যে কোনো বিনা ভুললেই আমি ওকে চাই। ওর মধ্যে নেই কোনো অহংকার, নেই কোনো টাকার লোভ। সেটার মতো এমন সাধারণ আমি কখনোই দেখিনি। অন্য কেউ হলে আমার দুর্বলতার সুযোগ নিয়ে অনেক কিছুই করতো। বাসায় আসি, মেয়েটা বলেছিল মেয়েটা আমার বন্ধু, সেজন্য এতটুকু করেছে। এসব ভাবতে ভাবতে বাসায় আসি, তখনই মনে পড়লো আবার নেহার কথা। তাই বাসায় যাওয়ার আগে আমি নেহার জন্য এক প্যাকেট সামোসা নিয়ে যাই। নেহা ছোটবেলায় সামোসা খেতে খুব পছন্দ করত। ওদের বাসার সামনে এসে কলিং বেল দিতে তখন নেহা এসে বলে ওঠে, কি সমস্যা তোমার? তুমি এই বাসায় কেন এসেছো? তোমাকে না বললাম এমন ড্রেস পরে তুমি এই বাসায় আসবে না? আসলে তোমার জন্য আসার পথে সামোসা দেখেছিলাম, সেই জন্যই তোমার জন্য নিয়ে এসেছি। মাথাটা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যায়, তাই ওইগুলো আমি ওর গায়ের ওপর ছুঁড়ে মারি আর দরজাটা বন্ধ করে দিই আর বলি, আমার ওইসব ছোটোটুকি খাবার একদম পছন্দ না। তুমি যদি দামি খাবার, দামি পোশাক আর আমাকে টাকা এনে না দিতে পারো, তাহলে আমার কাছে ভালোবাসার কথা বলতে পারবে না। ভালোবাসায় সব কিছু না, টাকাই সব কিছু। টাকার কাছে ভালোবাসা হার মানে। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম, চোখ দিয়ে পানি পড়ছে, কারণ নেহা এতটা পরিবর্তন হয়ে যাবে কখনো আশাও করিনি। তখনই বৃষ্টি নামে, বৃষ্টিতে আমি ভিজতে লাগলাম। আমার চোখের পানি বৃষ্টির সাথে মিশে যাচ্ছে। বৃষ্টিতে হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি। বাসার সামনে এসে কলিং বেল দিতে তখনই রাহুল দরজাটা খুলে দিয়ে বলে ওঠে, ভাইয়া তুমি তো পুরো ভিজে গিয়েছো এই বৃষ্টিতে। ভাইয়া তুমি তো পুরো ভিজে গিয়েছো এই বৃষ্টিতে, আসলে কেন? কোথাও দাঁড়িয়ে থাকতে। আপু দেখো না, ভাইয়া পুরো ভিজে গেছে। আমি একই অবস্থা তোর, তুই ভিজে কেন এসেছিস? আমু তোয়ারিটা দাও তো, ওকে একটু মুছে দিই। বড় আপু আমার মুখটা মুছতে লাগলো। আরে আপু আমি ঠিক আছি, সমস্যা নেই। কথাটা বলে আমি উপরে চলে যাই, গিয়ে জামা কাপড়গুলো চেঞ্জ করে শুয়ে পড়ি। তখনই আম্মু ডাক দিয়ে বলে ওঠে, আবির, খাবারটা খেয়ে যা। তোর হয়েছে কি বুঝি না, মাঝে মধ্যে না খেয়ে শুয়ে থাকিস, এভাবে তোর শরীরটা খারাপ করবে তোর। তুই কি জানিস আবির কেন এভাবে মন খারাপ করে আসে? ও মনে হয় আজকেও বাসায় ফেরার আগে নেহার সাথে দেখা করেছে আর নেহা ওকে অপমান করেছে। ও বোঝে না কেন নেহা কখনো ওকে গ্রহণ করে নেবে না, যতদিন না ও ভালো একটা স্যালারি চাকরি পাচ্ছে। চোখ দিয়ে শুধু পানি পড়ছে, কারণ আমি ব্যর্থ। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। মা,
তুই আমাকে ডেকেছিস নাকি আর এই সিভিটা তোর মাকে তুই আমাকে পাঠালি? আমি চাই ওকে তুমি ম্যানেজারিং পোস্টটা দাও। মানে কি বলছিস তুই? তোর মাথা খারাপ নাকি? নেই কোনো কোয়ালিফিকেশন, নেই কোনো ভালো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি, অভিজ্ঞর কথা বাদ তো দিলাম। তুই তো জানিস আমাদের কত বড় কোম্পানি, এখানে চাকরি করতে হলে কত অভিজ্ঞতার প্রয়োজন। তার থেকে বড় কথা, এখানে চাকরি পেতে হলে পড়াশোনাও এত উচ্চ পর্যায়ে শেষ করতে হয় যে আমাদের এখানে চাকরির জন্য তাদের হিমশিম খেয়ে যেতে হয়। আমি এত কিছু জানি না, তুমি ওকে চাকরিটা দেবে আগামীকালকে, আর এখনই তুমি ওকে এটা জানিয়ে দাও। ছেলেটা কে? তুমি ওকে এমনটা কেন দিতে চাচ্ছ? আমি ওকে ভালোবাসি, আর আমি ওর জন্য সব কিছুই করতে পারি। মানে কি বলছো তুমি? এসব কি বলো? তোমার জন্য আমি আমার বন্ধুর ছেলেকে পছন্দ করেছিলাম। আমি তোমাদেরকে আগেই বলেছি আমার পছন্দ ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমি ওকে পছন্দ করি, আর এটাই আমার ফাইনাল কথা। দেখেছো আমেনা, আমার কিছু বলার নেই। তোমার মেয়ে ওই ছেলেটাকে পছন্দ করে আর তাকে বিয়ে করবে। তোমার মেয়ের ইচ্ছে, তোমার মেয়ে যা ইচ্ছে তাই করুক। আমার পরে তো আর সব কিছু মালিক হবে ও। জানে ও কাকে কি করবে। আমি ওকে চাকরিটা দিয়ে দিচ্ছি। সকালবেলা তখনই দরজার নিচ থেকে কেউ একটা খাম দেয়। খামটা হাতে নিয়ে এরপর ভেতরে খুলে দেখি একটা কাগজটা খুলে পড়ে দেখি আবিরের চাকরি হয়ে গেছে, তাও আবার আমাদের শহরের সব থেকে বড় কোম্পানিতে। আমি তো খুশিতে পাগল হয়ে সবাইকে ডাকতে লাগলাম, আম্মু দেখো আবিরের চাকরি হয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা এতদিন পর আমার ছেলেটার মুখ সে তাকিয়েছে। ভাইয়ার চাকরি হয়ে গেছে। এই কোম্পানিটা আমি শুনেছি অনেক বড়, আমাদের এশরের সব থেকে নামকরা কোম্পানি। এখানে ভাইয়ার জব করবে। নিচে চিল্লাচিল্লির শব্দে ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে নিচে আসতে আমাকে দেখে আপু বলে ওঠে, রাহুল দেখ তোর বড় ভাই চাকরি হয়ে গিয়েছে। কাগজটা হাতে নিয়ে দেখি, হ্যাঁ সত্যিই তো চাকরিটা হয়ে গিয়েছে। এখানে তো আমি ইন্টারভিউ দিইনি, কিন্তু তাহলে কে? মনে পড়ে গেল মিমির কথা। তাহলে কি সে আমাকে চাকরিটা নিয়ে দিয়েছে? আমি তো অনেক খুশি, তাই আমি উপরে গিয়ে রেডি হচ্ছি। এই খুশির কথাটা নেহাকে বলবো, তাহলে আমার ভালোবাসাটাও বুঝবে, আমাকে গ্রহণ করবে। এই খুশিতে আমি রেডি হতে লাগলাম নেহার সাথে দেখা করবো বলে। নিচে আসে দেখি নেহা আগে চলে এসেছে। আমাকে দেখে অনেক খুশি। আমার কাছে এসে বলে ওঠে, বলেছিলাম না তুমি ভালো একটা চাকরি পাবে। আমার আর কোনো সমস্যা নেই, কিন্তু একটা সমস্যা, এখানে কিভাবে থাকবো? এই বাড়িটা কত ছোট, যদি বড় বাড়ি হতো তাহলে কত ভালো হতো। ধৈর্য ধরো, আস্তে আস্তে সবকিছুই হবে। আল্লাহ পাক তো কখনো মানুষকে সবকিছু একসাথে দেয় না। মানুষকে কষ্ট করে উপার্জন করে সবকিছু করতে হয়। তুমি কি খুশি না আমার এই চাকরিতে? আমি অনেক খুশি, চলো আমরা আজকে ঘুরে আসি। নেহাকে অপূর্ব সুন্দর লাগছিল, আমি যেন বলে বোঝাতেই পারবো না। আমি ওর দিকে চোখ ফেরাতে পারছি না। আসলে ভালোবাসার মানুষটা যদি ভালো নজরে দেখুন তাহলে অপরূপ সুন্দরী লাগবে। আমি আর নেহা আজকে সারাদিন ঘুরলাম। এরপর সারাদিন পর বাসায় আসলাম। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম, কারণ শরীরটা খুবই ক্লান্ত। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে অফিসে ঢুকে আমি স্যারের কেবিনে গেলাম। আমাকে দেখে, তুমি আবির? জি আমি আবির। অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছো না? হ্যাঁ পেয়েছি। তাহলে ম্যানেজার, তুমি ওকে বাকি স্টাফদের সাথে পরিচয় করিয়ে দাও। যাও, তাহলে তুমি তোমার কাজে যাও। ম্যানেজার আমাকে সবার সাথে পরিচয় করে দিয়ে আমাকে একটা কেবিন দেখিয়ে দেয়। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখি মিমি কল করেছে। ফোনটা রিসিভ করতেই, তুমি তো আব্বুর সাথে মনে হয় এত সময় দেখা করেই ফেলেছো, কিন্তু আমার সাথে দেখা করবে না? মানে বুঝলাম না। না, বলছিলাম যে তুমি তো চাকরিটা পেয়ে গেছো, এখন ট্রিট হিসেবে আমরা চলো লাঞ্চ করতে যাই একটা রেস্টুরেন্টে। সেটা তো স্যালারির পরে হবে। সেটা তো স্যালারির সময়, আমি তো এখন বলছিলাম তোমার জব পাওয়ার উপলক্ষে। না হয় আমি তোমাকে দিলাম, সমস্যা নেই, তাহলে চলো। না না না, আজকে তো মাত্র জয়েন হলাম। সবার সাথে দেখা করে কথা বলে পরিচয় হয়ে নেই, এরপর না হয় অন্যদিন, আগামীকালকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালকে যাবো। অফিসে এসে আমি বসে কাজ করতে লাগলাম। এরপর নেহাকে একটা কল দিলাম। নেহা ফোনটা ধরে বলে ওঠে, হ্যাঁ বলো। কোথায় হারাবো? আর তোমার বোন সারাদিন আমাকে দিয়ে কাজ করিয়ে যাচ্ছে। আর তোমার মায়ের কথা কি বলবো, সে তো পুরো মহল্লার মানুষকে বলে বলে যাচ্ছে তোমার চাকরি হয়েছে, আর আমার কথা বলতেছে। ভালো তো, কাজ করা ভালো। তখন তো আমার আম্মু বুঝতে পারবে যে আমার বউ কত সুন্দর কাজ করতে পারে। বুঝেছি, এখন কল করেছো কেন সেটা বলো। তোমার কথা আল্লাহ পাক শুনেছে। মানে বুঝলাম না।
কোম্পানি থেকে আমাকে একটা গাড়ি আর একটা ফ্ল্যাট দিচ্ছে। কথাটা শুনে নেহা খুশিতে আত্মহারা হয়ে যায়, ফোনটা আর রেখে দেয়। কি হলো নেহা, তুমি এত খুশি কেন? আপু, আবিরের অফিস থেকে ওকে গাড়ি আর একটা ফ্ল্যাট দিচ্ছে। আমার ভাইয়ের এখন সব দুঃখ দূর হবে। আল্লাহ পাক আমার ভাইয়ের সব কথা শুনেছে। অফিসে বসে বসে শুধু ভাবতেছি, সাধারণ একটা পিৎজা বয় থেকে আজকে কোথায় এসেছি, ভালো একটা স্যালারি, আর এইসব কিছু হয়েছে শুধু মিমির জন্য। আসলেই পাগল একটা মেয়ে, মেয়েটার কথায় হাসি, কিন্তু ওকে দেওয়ার মতো আমার কাছে শুধু কাগজের পাতা ছাড়া আর কিছুই নেই, কারণ সবকিছুই তো ওর দেওয়া। তখনই হাতের ফোনটা বেজে ওঠে, দেখি মিমি কল করেছে। ফোনটা রিসিভ করলাম, তখন মিমি বলে ওঠে, তুমি কি বাসায় লাঞ্চ করেছো? এই তো আমি একটু আগে বাসায় লাঞ্চ করে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, কথাটা বলেই কলটা কেটে দিয়েছি। আবিরের জন্য অনেকগুলো গিফট নিয়ে ওর বাসায় যাচ্ছি, কিন্তু ওর বাসাটা চিনতে পারছি না। তখনই দেখলাম একটা ছেলে। আচ্ছা, আপনি কি এখানে বলতে পারেন আবির নামের একজন আছে, তার বাসাটা কোনটা? মানে আপনি আবির ভাইয়ের কথা বলছেন? মানে তোমার কথা ঠিক আমি বুঝতে পারছি না, তুমি কি আবিরের ছোট ভাই? হ্যাঁ, আমি আবির ভাইয়ের ছোট ভাই রাহুল। ও, তাহলে তো ভালোই হলো। তাহলে এনো গিফটগুলো, তুমি নিয়ে যাও। আপনি কে? আর এত গিফট এগুলো কার জন্য? আমি মিমি চৌধুরী, আর এগুলো তোমার ভাইয়া আবিরের জন্য। এইসব কিছু ভাইয়ের জন্য? হ্যাঁ, এটা তো খুবই কম। আচ্ছা ঠিক আছে, তাহলে কি এটা ভাইয়ের কাছে দিব নাকি সবাইকে বলবো? না মানে বলতে চাচ্ছিলাম যে সিক্রেট কিনা। তুমি আবিরের কাছে গিয়ে ও সবাইকে দেখ বা নিজে রেখে দিক, সমস্যা নেই। এত দামি গিফট ভাইয়ের জন্য? ওয়াও, দেখি তো। আমি পুরো অবাক হয়ে গেলাম। গিফটগুলো নিয়ে আমি বাসায় যাচ্ছিলাম, তখনই দেখলাম ভাই আসছে অফিস থেকে। আমার হাতে এগুলো দেখে বলে ওঠে, এত কিছু তোর হাতে কোথা থেকে এনেছিস? মিমি নামের একজন তোমাকে দেওয়ার জন্য এগুলো দিয়ে গিয়েছে। মানে মিমি এখানে এসেছে? মিমি এখানে আসলো? হ্যাঁ, উনি তো আমার হাতে এগুলো দিয়ে বলেছে তোমার ভাইয়ের হাতে এগুলো দিবে। এইভাবে দেখে কেন নিয়ে যাচ্ছে? ভেতরে নেহা আছে, ও দেখলে অনেক কিছু মনে করবে। মনে করবে মানে? আমি তো সবাইকে বলবো ভাবছিলাম, তখনই ভাবলাম আমার কানটা ধরে বলে ওঠে, বেশি কথা বলিস না, এগুলো ভেতরে রেখে আয়, কেউ যেন না দেখে। ভাইয়ের কথা শুনে এগুলো ভাইয়ার রুমে আমি রেখে আসলাম। তখন ভাইয়া রুমে প্রবেশ করে ভাইয়াকে বলে ওঠে, ভাইয়া আমি তো চুপ থাকবো, কিন্তু এখন এখান থেকে আমাকে কিছু দিতে হবে। এটা বলে আমি কিছু গিফট হাতে উঠিয়ে নিলাম। তখন ভাইয়া আমার হাত থেকে রেখে বলে ওঠে, একদম না, আমরা অন্য জিনিস কোনোভাবে নিতে পারি না, আমি এগুলো ওকে আবার ফিরিয়ে দেব। কিন্তু কেন ভাইয়া? তোমাকে ভালোবেসে একজন দিয়েছে, তুমি কেন রাখবে না? তুই বেশি কথা বলবি না, এখান থেকে যা। কথাটা শুনে রাহুল রাগ করে ওখান থেকে চলে যায়। মিমিকে কল দিচ্ছি, একটা কলও ধরছে না, ফোন বাজতে লাগলো কিন্তু ফোন ধরছে না। তখন আমি গিফটগুলো নিয়ে মিমির বাসায় চলে যাই। বাসায় এসে কলিং বেল দিয়েছি, তখন দারোয়ান গেটটা খুলে দেয়। আমি ভিতরে প্রবেশ করি, তখনই মিমি নিচে নেমে বলে ওঠে, কি ব্যাপার আবির, মনে হয় তুমি আমাকে ভুলে গিয়েছো? বলিনি, তাই তো আমি আবার আপনাকে আপনার গিফটগুলো ফিরিয়ে দিয়েছি। এমন করছো কেন আবির? তুমি আমাকে তোমার বন্ধু বলেছো, তাই বন্ধু হিসেবে আমি তোমাকে এতগুলো গিফট দিতেই পারি, পারি না? কি বলছেন কি বন্ধু? আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাসের সাথে আপনি একটিবার দেখেছেন? আমি আপনার বন্ধু কিভাবে হই? আর আমি কোনো কারণ ছাড়া আপনার কাছ থেকে গিফট নিতে পারি না। এটা কোনো কারণ ছাড়া না। কি কারণ? কি জন্য আমার সাথে এমন আপনি করতেছেন? প্রথমে বাইক দিলেন, এরপর জব, এরপর বাড়ি গাড়ি, আর এখন এসব কেন? এসব আমার সাথে কেন করেছেন? আপনি জানেন আমার ফ্যামিলি আমাকে কি মনে করবে? ওদের কাছে আমি কতটা লজ্জায় মুখে পড়তে হয়। এখানে লজ্জার কি আছে? আমার তোমার মতো এমন বন্ধু আছে, তাদেরকেও তো আমি এমন গিফট করি, এখানে লজ্জার কি আছে? আরে ম্যাম, আপনি বুঝবেন না, কারণ আপনার ক্লাসের সাথে আমার ক্লাস মিলে না। এভাবে কোনো বড় লোকের মেয়ে যদি একটা গরিব ছেলেকে কিছু দেয়, তাহলে এটা একটা অনুদান হিসেবে হয়ে যায়। আমি শুধু বন্ধুত্বের জন্যই এতটুকু করছি তোমার কাছে। প্রয়োজন নেই আমার আপনার থেকে কিছু। এমনিতে আপনি আমার জন্য যা করেছেন তার জন্য সারা জীবন আমি কৃতজ্ঞ রয়ে গেলাম। আমি চাই না বাড়তি আপনার কাছ থেকে কোনো সাহায্য নিতে। আমি চাই নিজের মেহনত আর নিজের উপার্জন দিয়ে নিজেকে কিছু একটা করতে চাই। তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। কেউ যদি কাউকে গিফট দেয় আর সেটা যদি কেউ ফিরিয়ে দেয়, তাহলে তার থেকে কতটা খারাপ লাগে তুমি জানো? দেখুন, আমি এমনটা বলতে চাইনি। মিমি মন খারাপ করে ওখান থেকে সোজা উপরে চলে যায়। আমি আর কিছু বললাম না, আমি সোজা ওখান থেকে বাসায় চলে যাই।
বাসায় এসে বসে রইলাম। তখনই আপু আসে, এসে বলে ওঠে, কি রে ভাই, মন খারাপ করে বসে রইলি যে? তোর কোনো কিছু হয়েছে নাকি? বুঝতে পারছি আমার ভাই নেহার জন্য চিন্তা করছে। সমস্যা নেই, নেহাকে তোর বউ করে নিয়ে আসবো আমি। না আপু, তেমন বিষয় না। আচ্ছা ঠিক আছে, আজকে তো আমাদেরকে এটা ছেড়ে ওই বাসাতে যেতে হবে। আমি একটা গাড়ি ডাকার জন্য রাহুলকে বলছি। আমি গাড়ি নিয়ে লোক নিয়ে চলে এসেছি, ঢাকার প্রয়োজন নেই। আমি অলরেডি লোকেদের বলে দিয়েছি, ওরা মাল সামান উঠাচ্ছে। কোম্পানি দেওয়া সেই বাড়িতে আমরা সবাই চলে আসি। বাড়িটা আসলে অনেক সুন্দর। তখন আপু দেখে বলে ওঠে, আসলে মেয়েটা খুবই ভালো, আমি ওর কথা শুনেছি। মেয়েটা তোকে কত কিছু দিয়েছে আসলে। আর বাড়িটা কত সুন্দর দেখেছিস, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। ভালো লাগছে না, বারবার শুধু আমার মিমির কথাগুলো মনে পড়ছে। ও আমার সাথে কেন এসব করছে? এগুলো কেন আমার সাথে করতেছে? শুধু বন্ধুত্বের জন্যই? এই এমন একটা ছেলে যার মতো আমি আজও এমন কোনো মানুষকে পাইনি, যে কখনো আমার টাকা পয়সা, আমার সৌন্দর্যকে দেখে আমার কাছে আসতে চায়নি। তখন হাতে ফোনটা বেজে ওঠে, দেখি ফারজানা কল করেছে। ফোনটা রিসিভ করতেই তখন ফারজানা বলে ওঠে, কি রে, দেখছি তোকে অনেক দিন ধরে, আমি পাচ্ছি না, কল দিলেও পাই না। এখন আর আমার সাথে দেখা করতে আসিস না, হয়েছে কি? তোকে বললাম না ছেলেটার কথা, ওর কথাই তোকে আমি বলছিলাম, ওর কথাই তোকে আমি বলেছিলাম। আর তারপর সারাদিন ওর কথাই ভাবতে থাকি। কী জাদু করেছে জানি না ছেলেটা তোকে, যে তুই সব সময় শুধু ওর কথাই বলে যাচ্ছিস। একদিন তো দেখতে হবে ছেলেটাকে, যে কে আমার এমন বন্ধুটাকে পাগল করে দিয়েছে। ফারজানার সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিই, তারপর আমি ঘুমিয়ে পড়ি। অফিসে এসে নিজের কাজ করতে লাগলাম। তখনই নেহার কল। ফোনটা রিসিভ করতে নেহা বলে ওঠে, কি করছো? নতুন ভাষায় উঠেছো, কিন্তু আমাকে ট্রিট দিলে না, কোনো গিফটও দিলে না। সবকিছুতে হবে, স্যালারির পর তোমাকে সব দেব। তোমার নাকি একটা বড়লোক ফ্রেন্ড আছে, তার কাছ থেকে তো টাকা নিতে পারো। তুমি ভালো করে জানো আমি কেমন। আমি কখনো কারো ভালো মানুষের সুযোগ নিই না। আচ্ছা ঠিক আছে বাবা, বুঝলাম। এখন বলো, তুমি খাওয়া দাওয়া করেছো নাকি? এই তো বাসা থেকে খেয়ে এসেছি। আরো কিছু সময় কথা বলে কলটা কেটে দিই। কলটা কাটতে আবারও কল। এবার দেখি মিমি কল করেছে। ফোনটা রিসিভ করলাম। তখন মিমি বলে ওঠে, আছে, কিন্তু আমাদের ডিনার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। লোকেশন পাঠিয়ে দেবো, তুমি চলে এসো। ঠিক আছে। কথাটা বলে কলটা কেটে দিই। এরপর কাজ করতে লাগলাম। কাজ শেষ করে আমি বাসায় ফিরে বাসায় আসি। আমাকে দেখে রাহুল বলে ওঠে, দেখো ভাইয়া, আমি নতুন ফোন নিয়েছি। রাহুলের হাতে এত দামি ফোন দেখে ওকে দেখে বলে উঠি, এত দামি ফোন তুই কোথা থেকে পেলি? সত্যি করে বল, কে দিয়েছে? কেন, তোমার ফ্রেন্ড মিমি দিয়েছে। তোকে না বললাম কেউ কিছু দিলে নিবি না, তারপরে কেন নিতে গেলি? বারে, তুমি নিবে না বলে কি আমিও নিব না? মিমি আপু খুব ভালো, আমাকে অনেক কিছু কিনে দিতে চাইলো। আমি শুধু ফোনটাই চেয়েছি। জানো ভাইয়া, তুমি কিন্তু অনেক বড়লোক একটা ফ্রেন্ড বানিয়েছো। কখনো কারো সরলতার সুযোগ নিতে নেই ভাই। তোকে আমি কতবার বুঝিয়েছি, তুই আবার ওনার জিনিস ওনাকে ফিরিয়ে দেবে। না, আমি পারবো না। কি রে ভাই, তোর মন খারাপ কেন? কি হয়েছে? কেউ কি কিছু তোকে বলেছে নাকি? মিমি শুধু কেন আমার সাথে এমন করছে? আমার জন্য কেন এমন কিছু করছে? দেখ, মেয়েটা অনেক ভালো, আর ও তোকে বন্ধু মনে করে, তার জন্যই এমনটা করছে। কিছু না বলে চুপচাপ করে খাওয়া দাওয়া করে আমি রুমে এসে শুয়ে পড়লাম। তুমি আসবে না? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি রেস্টুরেন্টে। আচ্ছা তুমি ওখানে বসো, আমি আসেছি। কথাটা বলে আমি রেডি হয়ে ওখানে যেতে লাগলাম। তখনই আমাকে দেখে পেছন থেকে ডাক দিয়ে আম্মু বলে ওঠে, কি রে, তুই আবার এই সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছিস? আমি একটু বাইরে যাচ্ছি, কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। মিমির দেওয়া লোকেশনে আমি যেতে লাগলাম। গাড়িটা নিয়ে এসে একটা বড় 5 স্টার হোটেলের সামনে এসে থামলাম। তখন মিমি কল। ফোনটা রিসিভ করতে মিমি বলে ওঠে, কোথায় তুমি? আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কি আসছো না? এত দামি রেস্টুরেন্টে আমি কখনো যাইনি। আমি ওখানে গেলে এত টাকা দিব কিভাবে? তুমি হয়তো ভুলে গিয়েছো, আমি তোমাকে ট্রিট দিচ্ছি। তুমি না, দয়া করে প্লিজ তুমি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। বাধ্য হয়ে আমি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম। ওখানে ভিতরে প্রবেশ করতে দেখলাম যে মিমি বসে আছে একটা দামি জামা পরে। ওকে অপরূপ সুন্দর লাগছিল, কারণ অনেক সুন্দর করে সেজেছে। লক্ষ্য করে দেখলাম ওখানে অনেক বড়লোক মানুষ বিভিন্ন জায়গায় বসে আছে। কেউ দাঁড়িয়ে আছে, কেউ গল্প করছে। শুধু আমার গায়ে আছে কম দামি জামা।
আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতে আমাকে দেখে মিমি বলে ওঠে, কেমন আছো আবির? জি আমি ভালো আছি। আচ্ছা, ডিনার করার জন্য এতে কি আর কোনো ছোট বা কম দামি রেস্টুরেন্ট ছিল না? এত বড় রেস্টুরেন্টে আসার কি প্রয়োজন ছিল? তুমিও না, এখানে কম দামি কোথায় পেলে? আর কি হবে এখানে বসে আমরা ডিনার করলে? মিমির চোখ যেন আমার দিকে চেয়ে আছে, ও যেন আমাকে কিছু বলতে চায়, ওর ঠোঁট কাঁপছে। জানি না আবির মধ্যে কি এমন মায়া আছে, আমি ওই মায়াটা কখনো ত্যাগ করতে পারবো না। আবির অপরূপ সুন্দর, ওকে ভোলা কখনো সম্ভব না। আমি আর আবির দুজনেই কথা বলছিলাম, তখনই দেখলাম ওই রেস্টুরেন্টে ফারজানা প্রবেশ করছে। আমাদেরকে দেখে ফারজানা বলে ওঠে, সাথে দেখলাম তার বয়ফ্রেন্ড আকাশও আছে। আরে মিমি, তুই রেস্টুরেন্টে কই? জানলাম না তো তুই যে এখানে আসবি। অবশ্যই এখন আর বলার প্রয়োজন মনে করবি না। আসলে বিষয়টা তেমন না, আমি শুধু আবিরের জন্যই এসেছিলাম। আবিরের চাকরির উদ্দেশ্যে আমি তাকে ট্রিট দিচ্ছি। তাহলে ফারজানা তোমার বান্ধবীর সাথে কোনো একটা ছেলে বসে আছে, এটা তাহলে আমি এখন মানতে পারলাম, কারণ আমি তো প্রথমে মানতেই পারছিলাম না। মিমি বলেছিল যে আবির নাকি অনেক ভালো। না, আমি ভেবেছিলাম তোমার বান্ধবীর তো ছেলেদের প্রতি অ্যালার্জি, তাই বললাম। সে তো ভালো ছেলে খুঁজে পায় না, অবশেষে তার জন্য পারফেক্ট একটা পেয়ে গিয়েছে। এখন তো সারা জীবন থাকার জন্য যথেষ্ট। অবশ্যই আবিরের মতো কেউ হলে আমি এমনটাই করতাম, কিন্তু আমার বিশ্বাস আবিরের মতো কেউ হবে না। কথাগুলো যেন কিসের ইঙ্গিত দিচ্ছে। আমার কাছে ভালো লাগছে না, খারাপ লাগছে। আমি যেন বুঝেও বসেছি না। এর কারণটা আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। ফারজানা আর আকাশ তারা দুজনে চলে যায়। আমি আর ওখানে দাঁড়িয়ে থাকলাম না, উঠে দাঁড়ালাম আর সোজা হাঁটা ধরলাম। তখন পেছন থেকে ডাক দেয়, আবির দাঁড়াও, তোমার আবার কি হলো? এভাবে তুমি রেগে উঠে গেলে কেন? কি হয়েছে তোমার? আবির দাঁড়াও। আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম না, গাড়িটা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখলাম নেহা আমাদের বাসায়, আর রাহুল আর আপু আমাকে দেখে বলে ওঠে, কি রে ভাই, কি হলো তোর? চোখে মুখে দেখছি কোনো চিন্তার বাজ, কিন্তু কি হয়েছে? না আপু কিছু হয়নি। কথাটা বলে আমি ওপরে চলে যাই। এ ভাইয়ের না কি হয় মাঝে মধ্যে জানি না। আমি এই ভালো আবার এই খারাপ, এই তো সবকিছু ঠিক হলো, এখন আবার কি হলো? নেহা, তুমি একটু ওপরে যাও তো, ওকে একটু বোঝাও কি হয়েছে ওর। আমি আবিরের রুমে প্রবেশ করলাম, দেখলাম আবির মুখে একটা হাত দিয়ে কি যেন ভাবতেছে। কাছে যেতে তখন আবির আমার কাছে এসে আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, দেখো নেহা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি তো কি হয়েছে এখন? তুমি তো হয়তো জানো না, এসব কিছু আমাকে একটা মেয়ে দিয়েছে, আর এগুলো সব তার বন্ধুত্বের খাতিরে দিয়েছে। সে কথা তোমার আমাকে বলার প্রয়োজন নেই, কথাটা আমি জানি। কি হয়েছে সে যদি তোমাকে দেয় তুমি নিবে। আমি নেহার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। তখন নেহার উদ্দেশ্যে বলে ওঠে, মেয়েটা একরকম পাগল, তুমি বোঝো না কেন? আমি ওর থেকে কি করে এসব কিছু নিতে পারি? বিনা কারণে আমি কখনো কারো কাছ থেকে কিছু নিতে পারি না। দেখো আবির, তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি যদি আমাকে পেতে চাও সারা জীবনের জন্য, তাহলে তোমাকে সব কিছু করতে হবে। তাছাড়া কিছুই না, কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে যাই। নেহাকে কতবার বোঝাবো, ও শুধু টাকা পয়সা নিয়ে পড়ে আছে। আমার ভালোবাসা কেন বোঝে না ও? আমি ওকে কতটা ভালোবাসি, আর ওই মেয়েটার কথাবার্তা আমার কাছে কেমন জানি লাগছে। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠতেই আপু ডাক দিয়ে বলে ওঠে, আবির কই, এখনো ঘুম থেকে উঠিসনি? তাড়াতাড়ি আয়, তোর জন্য নাস্তা বানিয়ে রেখেছি। নাস্তাটা করেছ ভাই? আমি ফ্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা করে বাইরে গিয়ে দেখি একটা নতুন বাইক। তখন আমি ডাক দিয়ে রাহুলকে বলে ওঠি, রাহুল কোথায় তুই? এই বাইকটা কার? এখানে কোথা থেকে আসলো? কেন ভাইয়া, বাইকটা আমার নতুন বাইকটা তো আমি গতকাল নিয়েছিলাম। বাইকটা তুই কোথা থেকে কিনেছিস, আর টাকা কোথায় পেলি? আরে ভাইয়া, আমি কোথায় টাকা পাবো, আর আমি কেন কিনতে যাব? এটা তো আমাকে মিমি আপু কিনে দিয়েছে। রাহুল, ভাইয়া আমি তো চাইনি, আমাকে কিনে দিয়েছে। আমার ভাগ্নি ছিল, তাই আমাদের সবার সাথে দেখা করেছে, আমার জন্য কেক নিয়ে এসেছে। তুমি তো আমার বার্থডেতে কোনো গিফট নিয়ে আসোনি, এমনকি তুমি নিজে নাকি বলেছিলে আজকে আমার বার্থডে। রাহুল কান্না করতে করতে নিজের রুমে চলে যায়। তখনই আপু আসে, এসে বলে ওঠে, গতকালকে ওর জন্মদিন ছিল, আর মিমি আমাদের কাছে এসেছিল, আমাদের সবার সাথে ও অনেক মজা করেছিল। মেয়েটা অনেক ভালো, আমার খুব ভালো লেগেছে। জানি না তোর কাছে কেন এমন মনে হয়।
আমার হয়তো রাহুলের গায়ে হাত তোলাটা উচিত হয়নি। এই সব কিছু হয়েছে মিমির জন্য, তাই আমি অফিসে চলে যাই। কারণ এখন থেকে মিমির অফিসে ওর বাবার দায়িত্ব সামলাবে, তাই আমি অফিসে চলে যাই মিমিকে কিছু কথা শোনাবো বলে। অফিসে গিয়ে দেখি আমার কেবিনে মিমি বসে আছে। তখন আমি ওর সামনে যেতেই মিমি আমার কাছে এসে বলে ওঠে, গতকালকে তোমার কি হয়েছিল? না আমার ফোন ধরছিলে, না মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছিলে। বাসায় কল করলাম, তুমি নাকি কারোর সাথে কথা না বলে রুমে চলে গিয়েছো। প্লিজ আপনি আর এগুলো করবেন না। আপনার কাছে রিকোয়েস্ট, আপনি আমার কাছে কি চান আপনি দয়া করে ক্লিয়ার করে বলুন। কথাটা শোনা মাত্রই আমি থমকে দাঁড়ালাম। তখন আমি আবিরের উদ্দেশ্যে বলে উঠি, বলতে চাই অনেক কথা যা আমি জমে রেখেছি 1000 বছর ধরে। দয়া করে আপনি আমাকে বলুন, আপনি কি বলতে চান। সবকিছু ক্লিয়ার করে আমাকে বলুন, আমি শুনতে চাই আপনার মনে কি চলছে। তখন মিমি আমার সামনে আসে। আমার সামনে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, জানো আবির, আমি কখনো কোনো ছেলেকে বিশ্বাস করতাম না। কারণ একটাই, সব ছেলেরা একরকমই ছিল। কারণ ছেলেরা সবসময় তাদের সৌন্দর্য আর টাকা পয়সা দেখেই মুগ্ধ হয়ে যেত, কখনো মেয়েদেরকে বোঝার চেষ্টাই করতো না। তার জন্য আমি ছেলেদেরকে ঘৃণা করতাম। কিন্তু তোমাকে প্রথম দিন দেখি, তখন তোমাকে দেখে আমি ক্রাশ খেয়েছিলাম। তুমি প্রথম ব্যক্তি যাকে দেখে আমার মনের মধ্যে ভালো লেগেছে। আর তোমাকে দেখার পর আমি পাগল হয়ে যাই। কিন্তু তুমি কেমন তা আমি জানতে চেয়েছিলাম। তখন তার জন্যই আমি এমন একটা প্রথম দিন কাণ্ড করেছিলাম। এরপরে তোমাকে যখন পিৎজা বয় ডেলিভারি হিসেবে দেখি, তখন তোমাকে দেখে খুব অবাক হয়ে যায়। এরপর তোমার কথাবার্তা, তোমার পার্সোনালিটি সব কিছু দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আমি তোমাকে ভালোবেসে ফেলি। তুমি কখনো কারোর টাকা পয়সার প্রতি লোভ করো না, কখনো কারোর কাছে দামি গিফট চাওয়া বা পাওয়ার কোনো আশা রাখো না। তুমি শুধু একজন ভালো মানুষ না, তুমি সব দিক থেকেই পারফেক্ট। জানি না তোমাকে আমি কি বলবো, কিন্তু সত্যি বলতে এটাই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি আবির। তুমি দয়া করে আমাকে গ্রহণ করে নাও। আমি আমার সব কিছু তোমাকে দিয়ে দেব। তুমি শুধু একটিবার আমাকে ভালোবাসো। আমি ভালোবাসা না পেয়ে বড় হয়েছি আবির। কথাটা বলে মিমি আমাকে জড়িয়ে ধরে। তার মুখ থেকে এমন কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তার মানে হচ্ছে গিয়ে ও আমাকে ভালোবাসে আর আমাকে পাওয়ার জন্য চাকরি, বাড়ি, গাড়ি এসব কিছু দিয়েছে। তার জন্য নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে বলে উঠি, এটা কোনোভাবেই সম্ভব না মিমি, তুমি আমাকে ক্ষমা করো। তুমি হয়তোবা আমাকে সাহায্য করেছিলে, কিন্তু আমি জানতাম না তুমি এই উদ্দেশ্যে আমাকে সাহায্য করেছো। কিন্তু কেন? আমার কিসের কম আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসবে না? দেখো, আমি একজনকে ভালোবাসি, তাই আমি কখনো তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি আমাকে মাফ করো। আর এই নাও তোমার গাড়ি, চাবি, তোমার বাড়ি, আমি চাকরিটাও ছেড়ে দিচ্ছি। কথাটা বলে ওখান থেকে সোজা হেঁটে গেলাম। মিমি কান্না করতে লাগলো আর আমাকে পেছন থেকে ডাকতে লাগলো। একটা কথা না শুনে আমি একটা রিকশা সোজা বাসায় চলে আসি। আবির, তুমি বোঝার চেষ্টা করো, তোমাকে অনেক ভালোবাসি। যদি আমার ভালোবাসা তুমি একটিবার বোঝো, তাহলে তুমি বুঝবে এই মিমি তোমার জন্য কতটা দেওয়ানা। এভাবে বাসায় আসতে আমাকে দেখে আপু বলে ওঠে, কি রে ভাই, কি হলো তোর? এভাবে তুই বাসায় চলে আসলি? অফিসে থেকে তো মাত্র গেলি, এখন আবার চলে আসলি যে কিছু হয়েছে নাকি? চাকরিটা আমি ছেড়ে দিয়েছি আর বাসাটা আমরা খালি করে দেব, আর গাড়িটা আমি দিয়ে এসেছি। কথাটা বলে আমি রুমে চলে যাই। পেছন থেকে আপু ডাকলো। কথা না শুনে উপরে চলে গেলাম। আবির দরজা বন্ধ করে দিল। আমি অনেকবার ডাকলাম, একটা কথাও শুনলো না। তখন নেহাকে একটা কল দিলাম। হ্যাঁ আপু বলো, কোনো সমস্যা হয়েছে নাকি? বুঝতেছি না নেহা, আবিরের হয়েছেটা কি? ও চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে। তুমি একটু ওকে বোঝাও, ওর হলোটা কি? ওকে পাগল হয়ে গিয়েছে নাকি? আমি এখনই আসতেছি, ওর মাথায় সমস্যা আছে। ও কি করে এমন একটা কিছু করতে পারে? আমি রুমে বসে আছি আর এইসব কথা চিন্তা করছি। তখনই নেহা দরজার বাইরে থেকে ডাক দেয়। আমি দরজা খুলে দিই। তখন নেহা আমার সামনে এসে বলে ওঠে, আমি এসব কি শুনছি? তুমি নাকি চাকরিটা ছেড়ে দিয়েছো? কেন? তার কারণটা কি? তার কারণটা আমি জানতে চাই। তুমি চাকরিটা কেন ছেড়ে দিয়েছো? দেখো, আমি চাকরিটা করতে পারবো না আর আমি ওকে সবকিছু ফিরিয়ে দিয়েছি। আরে কেন ছেড়ে দিয়েছো আর কেন এসব করছো সেটা তো বলবে। কারণ ও আমার প্রেমে দেওয়ানা, ও আমাকে ভালোবাসে, তার জন্যই আমার সাথে এমনটা করেছে। তো কি হয়েছে? ও তোমার প্রেমে দেওয়ানা হতে দাও না। ও তোমাকে দিচ্ছে, তুমি নাও। তোমার জন্য না হলেও তো অন্তত আমার জন্য নিতে পারো। তুমি কি পাগল হয়ে গিয়েছো? একজনকে ঠকিয়ে আমি কি করে এসব কিছু নিতে পারি? এটা আমি কোনোভাবেই করতে পারবো না।
তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আরে একটিবার আমাদের সুখের কথা চিন্তা করতে আর আমার সুখের কথা চিন্তা করতে। আমি কি চাই তুমি আমার জন্য অন্তত এতটুকু করতে পারবে না? দেখো নেহা, টাকা পয়সা আর এসব কিছু অন্যর জিনিস, এগুলো দিয়ে আমাদের সুখ করা উচিত না। আমরা এগুলো চাই না। আল্লাহ পাক চাইলে আমরা অন্য আরো বড় কিছু করতে পারবো। আমি এসব কিছু চাই না। আমি এখনই যাচ্ছি এখান থেকে। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। নেহা শোনো, একটু আমার কথা শোনার চেষ্টা করো। তুমি একটিবার আমার কথা বোঝো। নেহা আমার একটি কথা না শুনে ওখান থেকে হেঁটে কোথায় যেন চলে যায়। আমি সোজা ওই মেয়েটার কাছে যাই, মেয়েটার বাসায় যাই। মেয়েটার বাসায় গিয়ে দেখি মেয়েটা বসে আছে আর কান্না করছে। আমি মেয়েটার কাছে যেতে মেয়েটা আমাকে দেখে বলে ওঠে, তুমি তুমি কি? তোমাকে তো আমি চিনি না। তুমি আমাকে চিনবে না। আমি আবিরকে ভালোবাসি আর আবির আমাকে ভালোবাসে। আবিরকে অনেকবার বলেছি আমার ভালোবাসা পেতে হলে ওকে একটা ভালো চাকরি নিতে হবে, ভালো টাকা উপার্জন করতে হবে, কিন্তু ওর দ্বারা কোনো কিছু সম্ভব হয়নি। অবশেষে তোমার মেহেরবানি ও একটা চাকরি পেয়েছে, বাড়ি পেয়েছে, গাড়ি পেয়েছে, সব কিছু পেয়েছে, কিন্তু তুমি আবারও সব কিছু থেকে কেড়ে নিয়েছো। আমি তো পড়তে কিছু নিইনি। আমি তো ওকে সব কিছুই দিয়েছিলাম। ও তো আমাকে এগুলো দিয়ে চলে গিয়েছে। আমি ভালো করে জানি তুমি ওকে বলেছো আমাকে ভুলে যাওয়ার জন্য, তার জন্য ও ওগুলো সব দিয়েছে। আমি এসব কথা কিছুই বলিনি। তুমি আবিরকে তো ভালোবাসো তাই না? জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। তাহলে তুমি আবিরের জন্য এত কিছু করতে পারবে না? এতটুকু করতে পারবে না? সে সুখে থাকুক তুমি চাও না? সে সুখে শান্তিতে থাকুক, তুমি তাকে কিছু তোমার প্রপার্টি লিখে দিয়ে তাকে ভালো একটা অবস্থানে রাখতে চাও না? আমি আবিরকে ভালোবাসি। আবিরের সুখের জন্য, ওর সব কিছুর জন্য আমি সব কিছুই পারবো। আমি আমার নামের কোম্পানির যে অংশ আছে সব কিছু ওর নামে আমি লিখে দেবো। কথাটা বলে উল্লেখ্য ব্যাপারটা এনে আমি সাইন করে মেয়েটার হাতে দিয়ে দিই। প্রপার্টিটা পেয়ে আমি তো খুশিতে পাগল হয়ে যাচ্ছি। আবিরকে এটা নিয়ে দেখাবো। এখন আমাদের আর কোনো বাধা নেই। আমরা দুজন এখন সুখে শান্তিতে থাকতে পারবো। আমাদের টাকার আর কোনো অভাব হবে না। আমি এটা নিয়ে আবিরের কাছে যেতে লাগলাম। যেখানে পাবো না আমার ভালোবাসা, সেখানে থেকে কষ্ট পেয়ে কী করব। তাই আমি ব্যাগ গুছিয়ে যেতে লাগলাম। এয়ারপোর্টে আমি এই দেশ থেকে চলে যেতে চাই। এই দেশ ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে, যেখানে আসবে না আবিরের ছায়া। আমি বসে আছি, তখনই দেখলাম নেহা একটা হাতে কাগজ নিয়ে আমার সামনে আসে, এসে বলে ওঠে, দেখো আবির, তুমি যা পারোনি তা আমি করে নিয়ে এসেছি। এখন আমাদের কোনো বাধা থাকবে না, থাকবে না আর কোনো সমস্যা। এখন আমরা দুজন সুখে শান্তিতে থাকতে পারবো। মানে নেহা, তুমি কি বলতে চাও? তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না। আমি মিমির কাছ থেকে সব কিছু লিখে নিয়ে এসেছি। এখন থেকে সব কিছুর মালিক তুমি। আমাদের টাকার কোনো অভাব হবে না। আবির, আসলেই মেয়েটা তোমার জন্য পাগল দেওয়ানা। এত প্রেমের ইস্ক হলে তো হয় না। বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন হয়। টাকা ছাড়া কখনো সুখে থাকা যায় না। সুখ আসে শুধু টাকার কাছেই। নেহার মুখে এমন কথা শুনে আমি ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিই নেহাকে। আবির, তুমি আমার গায়ে হাত তুলছো কেন? তোমাকে আমি দিনের পর দিন ভালোবেসেছি, আর তুমি শুধু শেষে টাকার কাছে বিক্রি হয়েছ। দিন শেষে শুধু তুমি টাকা চিনেছ। ভালোবাসা টাকা দিয়ে হয় না, ভালোবাসা কখনো টাকার কাছে বিক্রি হয় না। আমার তো এখন লজ্জা লাগছে, তোমার মতো একটা মেয়েকে আমি ভালোবেসেছি, যে কিনা ভালোবাসার কদরটা দিতে পারে না, ভালোবাসার মর্ম বোঝে না, যে একটা অসহায়, যে প্রেমে ব্যর্থ, তার থেকে তার দুর্বলতা দেখে আঘাত করে। জানো, এখন আমার তোমার থেকে ঘৃণা হচ্ছে। আবির, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি একটু ঠান্ডা হও। কি সব বলছো? তুমি আর একটিবারও আমার কাছে আসবে না। তোমার মতো মেয়ের সাথে আমি ভালোবেসে জীবনের সব থেকে বড় ভুলটা করেছি। আমি আমার সামনে ভালোবাসা ফেলে দিয়ে আমি দূরের একটা ছলনাময়ী মেয়ের কাছে গিয়ে পড়েছিলাম। আবির, প্লিজ এমনটা বলো না, আমার কষ্ট হয়। আমি আর ওখানে দাঁড়িয়ে থাকলাম না, সোজা চলে গেলাম মিমির বাসায়। ওখানে গিয়ে দেখি মিমি নেই। তখন মিমির আব্বুর কাছে গেলাম। মিমির আব্বু আমাকে দেখে বলে ওঠে, তুমি জানো আমার মেয়ে তোমার মতো একটা ছেলেকে পাওয়ার জন্য কি করেছে? আরে তোমার মতো একটা ছেলেকে পাওয়ার জন্য আমার মেয়ে আমার কাছ থেকে অ্যাকশন নিতে চেয়েছিল। ও নিজে প্রাপ্ত সব কিছু নিয়ে গিয়েছে শুধু তোমাকে পাওয়ার জন্য। আমি ওর জন্য কত ভালো ভালো ছেলে খুঁজে বের করেছি, কিন্তু ও একটা ছেলেকেও পছন্দ করেনি। সবাই বিজনেসম্যান, শহরের নামি দামি বড় লোকের ছেলে, কিন্তু শেষে কাকে পছন্দ করেছে? তোমার মতো একটা ছেলেকে, যার জন্য সবকিছু করতে রাজি। শেষে কি হলো? ও আর পেল না তোমাকেই। এখন সে কষ্ট পাচ্ছে। তাই তো আমার মেয়ে চলে যাচ্ছে তোমাকে শান্তিতে রেখে এই শহর থেকে অনেক দূরে।
প্লিজ আপনি বলুন না মিমি কোথায়। আমি অনেক বড় ভুল করেছি, আমি ওর কাছ থেকে ক্ষমা চাই, আমি ওর কাছ থেকে মাপ চাইতে চাই। তুমি যদি মিমির কাছে যেতে চাও তাহলে এক্ষুনি তাড়াতাড়ি করে এয়ারপোর্টে চলে যাও। ও এয়ারপোর্টে গিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওখানে চলে যাও, তাহলে তুমি ওকে খুঁজে পাবে। আর এক মুহূর্ত দেরি করলাম না, দৌড়ে চলে গেলাম এয়ারপোর্টের কাছে। এয়ারপোর্টের কাছে গিয়ে দেখি মিমি যাচ্ছে। ভিতরে প্রবেশ করতে মিমি ভেতরে প্রবেশ করার আগে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব, তখনই কেউ পিছন থেকে আমার হাতটা ধরে পিছনে তাকিয়ে দেখি আবির। চোখ দিয়ে পানি পড়ছে। আমার উদ্দেশ্যে আবির বলে ওঠে, সবকিছু তুমি করবে তাই না? সবকিছু তুমি দিবে, এরপর আবার নিজে আমাকে এমন ঋণী করে রেখে একাই চলে যাবে? আমি তো চলে যাচ্ছি না, আমি আমি থেকে যাব তোমার মনের মধ্যে। তুমি নেহাকে নিয়ে ভালো থাকবে, আমি দোয়া করবো সারা জীবন। ভালোবাসা কখনো একতরফা হয় না, কিন্তু যদি ভালোবাসা খাঁটি হয় তাহলে অপর মানুষকে বাধ্য করে তার প্রতি ভালোবাসতে। আমার চোখ দিয়ে পানি পড়ছে আর আমি আবিরের দিকে তাকিয়ে আছি। আমি তখন আবির আবারও আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি ভালোবাসা বুঝতে পারিনি, এখন বুঝেছি। ভালোবাসা নামক ভয়ঙ্কর রূপটা আমাকে ধরেছে। আমি ভালোবাসা চিনতে পারিনি, এখন চিনেছি ভালোবাসা কেমন। তুমি জানো, ভালোবাসা কখনো টাকা দিয়ে হয় না কোনো কিছু দিয়েই ভালোবাসা। শুধু নিঃস্বার্থভাবে একজন মানুষকে ভালোবাসতে পারে, যে সেটাই হচ্ছে ভালোবাসা। আবিরের কথায় অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে, যেন ওর চোখ আমার জন্য কথা বলছে। ওর চোখে পানি আমিও নিজে সহ্য করতে পারছি না, কারণ ভালোবাসা মানুষের চোখে পানি সহ্য করা যায় না। মিমি, আমি বুঝতে পেরেছি আমি যাকে ভালোবাসি সেটা কখনোই ভালোবাসা হতে পারে না। আমি তোমাকে ভালোবাসি মিমি, তুমি আমাকে ছেড়ে যেও না, তাহলে হয়তোবা আমি একটা মিথ্যে ভালোবাসার মধ্যে সারাটা জীবন জড়িয়ে থাকবো। আমি তোমাকে ভালোবাসি, তুমি কি চাও না আমি তোমার আপন হয়ে থাকি সারাটা জীবন? কথাটা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। হাতের ব্যাগটা ফেলে দিয়ে দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে উঠি। তুমি যদি আমাকে ভালোবেসে একটা কুঁড়ে ঘরে রাখতে চাও, তাতে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আমি মিমিকে জড়িয়ে ধরলাম আর মিমি আমার কপালে কিস করলো। আমি মিমির কপালেও কিস করলাম। দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আশেপাশে এয়ারপোর্টে যারা ছিল সবাই আমাদের এমন ভালোবাসার পূর্ণতা দেখে সবাই হাত তালি দিতে লাগলো। ওখান থেকে আমি মিমিকে বাসায় নিয়ে আসি। এরপর মিমির আব্বু আর আম্মুর সাথে কথা বলে আমাদের বিয়েটা ঠিক হয়ে যায়। নেহাকে বুঝিয়েই বলি, কারণ নেহা আমাকে কখনোই ভালোবাসেনি, শুধু ভালোবেসেছে ওর টাকার কাছে। তাই ওকে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি নিয়ে দিই। দেখতে দেখতে আমার সাথে মিমির ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আমি দাঁড়িয়ে আছি ছাদের ওপর, তখন আপু এসে বলে ওঠে, ভাই দাঁড়িয়ে আছিস কেন? যা, মেয়েটা বসে আছে। আজকের দিনটা মেয়েটার জন্য পৃথিবীর সব থেকে সুখের দিন। আপুর কথা শুনে আমি রুমের ভিতরে প্রবেশ করলাম। রুমের ভিতর প্রবেশ করতে তখন মিমি আমার পা ধরে সালাম করে। আমি মিমিকে শক্ত করে জড়িয়ে ধরি। তখন মিমি আমাকে বলে ওঠে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি জানো, আমার ভালোবাসা অনেক গভীর। তোমাকে এতটা ভালোবাসি যে তোমাকে এক মুহূর্ত না দেখতে পারলে আমার জীবনটা যেন হাহাকার হয়ে যায়। আমি তোমার ভালোবাসার মর্ম দিতে চাই। তোমাকে ভালোবেসে আমি সারাটা জীবন আগলে ধরে রাখতে চাই। তখন মনে হলো মিমিকে প্রপোজ করিনি, তাই আমি মিমির জন্য গোলাপ ফুল আনার জন্য রুম থেকে বের হয়ে যাই। রুম থেকে বের হতে আমাকে দেখে ছোট ভাই বলে ওঠে, ভাইয়া এটা কিন্তু একদম ঠিক না। ভাবি আমাকে 20,000 টাকা দিয়েছে, কিন্তু তুমি একটা টাকাও দিলে না। এটা একদম উচিত কাজ করলি না কিন্তু। তোকে মিমি এতগুলো টাকা কেন দিল? টাকাগুলো পেয়ে তো তুই নষ্ট হয়ে যাবে, বাজে খরচ করবি। ভাইয়া তোমাকে বলে দেখছি বিপদে পড়ছি। আম্মু দেখো না ভাইয়া কি করে, আমাকে ভাবি টাকা দিয়েছে, ভাই এখন আমাকে বকা দিচ্ছে। আরে বাবা ছেড়ে দে না, থাকুক না, টাকাগুলো খরচ করবে না, তোর আপুর কাছে দিয়ে দিবে। প্রয়োজন হলে ও তোর আপুর কাছ থেকে নিবে, সমস্যা নেই। আম্মু কথাটা বলে আমার হাত ধরে অন্য এক পাশে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, দেখ বাবা, আমার তো বয়স হয়েছে, আমার ইচ্ছে হয় একটা নাতি নাতনির মুখ দেখতে। তুই যেভাবেই হোক আমার জন্য একটা নাতি নাতনি ম্যানেজ করে নি। আম্মুর কথাটা কানে বেজে গেল। আম্মু কি বললো? আমি তো চুপ করে দাঁড়িয়ে রইলাম। আম্মু ওখান থেকে চলে যায়। আমি সোজা গিয়ে দোকান থেকে গোলাপ ফুল কিনে এরপর মিমির কাছে যাই। দরজা খুলে মিমির কাছে প্রবেশ করতেই মিমি বলে ওঠে, তুমি আবার এত রাতে কোথায় গিয়েছো? তোমার জন্য গোলাপ ফুল আনতে। তোর বোকা, এখানে কি ফুলের অভাব আছে নাকি? দেখো না বাসর ঘরটা রাহুল কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তাই তো, আমি তো ভুলে গিয়েছি। যাই হোক, আমি মিমির সামনে হাঁটু গেড়ে বলে উঠি, মিমি
আমি তোমাকে সারা জীবন আমার করে রাখতে চাই, তোমাকে ভালোবাসতে চাই সারাটা জীবন। তুমি কি আমার হবে? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল আর আমাকে জড়িয়ে ধরলো। তখন আমি মিমিকে বলে উঠি, আম্মু কিন্তু একটা কথা আমাকে বলেছে, এটা কিন্তু করতে হবে, না হলে আম্মুর মান রাখা যাবে না। কেন? আম্মু আবার কি বলেছে? আবার কি রাখতে হবে? আম্মু বলেছে তোমার সাথে একটু খেলাধুলা করতে, যেন আমাদের একটা বাবু হয়। এসব কথা বলতে লজ্জা লাগে না? লজ্জা কিসে? নিজের বউকে বলতে আবার লজ্জা কিসে? কথাটা বলে আমি মিমির কাছে এগোতে লাগলাম। মিমি পেছোতে পেছোতে বলে ওঠে, তুমি কিন্তু আমার কাছে আসবে না। সিনিয়র, আমি তোমার সিনিয়র। সিনিয়র মেয়ের কাছে আসতে তোমার লজ্জা করে না? সুন্দরী, আমি তো সিনিয়র মেয়েকেই চাই। তুই আমার দেহ পাবি, আমার মন পাবি না। তুমি আমি আমি তোমার সিনিয়র, একটা জুনিয়র পিচ্চি বলা। ছোট মরিচের ঝাল বেশি, এখন তা তুমি বুঝতে পারবে। আমি জুনিয়র পিচ্চি পোলা, তাই না? এখন দেখবে এই সিনিয়রটাকে কি করে। শয়তান, আমি তোর কাছে ধরা দেবো না। কথাটা বলে আমি একবার এপাশে দৌড়াতে লাগলাম, তো তখন আবির আমার সামনে চলে আসে। মিমি পেছোতে লাগলো। পেছোতে পেছোতে মিমির সামনে দেয়ালের সাথে লেপটে যায়। আমি ওর কাছে যাই, ওর ঠোঁট জোড়া কাঁপতে লাগলো। তখন আমি ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে দখল করে নিই। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিই। তখন মিমি বলে ওঠে, শয়তান বলো, তুই আমাকে কিস করলি কেন? লুচ্চা বলা। সিনিয়র মেয়ের সাথে এমন করতে লজ্জা লাগে না? লজ্জা একটু কম আছে তো, তুমি চাইলে এখন ওইটাও শেষ করে ফেলতে পারি। যা শয়তান বলে, তুই আস্ত একটা বদমাইশ। তাই নাকি? তাহলে তো আজকে এখন হাইডুডো খেলতে হবে। আবির তখনই নিজের দিকে তাকিয়ে আছে। খেয়াল করলাম আমার নিচে নাবির পাশে একটা তিলও আছে, সে তার দিকেই তাকিয়ে আছে। এই, তুমি এদিকে কি দেখো? লোভ হচ্ছে অনেক আমার। মানে বুঝলাম না। এখনই দেখাচ্ছি কি করতে হবে। কথাটা বলে আমি মিমিকে খাটে শুয়ে দিই। এরপর ওর সাথে আমার একটা যুদ্ধ চলে। সে যুদ্ধটা কখন থামবে তা জানি না, কিন্তু এতটুকু জানি আমাদের গল্পটা থেমে যাবে। হ্যাঁ, আপনারা বসে থেকে লাভ নেই, এখন চলে যান, কারণ এখন আবির আর মিমি একটা ভালোবাসার পূর্ণতায় চলে যাচ্ছে। আপনারা এটা দেখে তাদের এই দিনটা খারাপ করবেন না। গল্পটা এখানেই শেষ করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।